ভাইয়া আমরা কি দোষ করেছি? ছেলে বলে কি আমরা নাচতে পারবো না? আবির হেসে বলল, অবশ্যই নাচবি, তোদের বেশ কিছু লুঙ্গি কিনে দেব, তখন সবগুলো মিলে লুঙ্গি ডান্স দিস। মালিয়া খান তপ্ত স্বরে বললেন। আবির গম্ভীর কণ্ঠে শুধু বলল, আম্মু। মালিয়া খান ঠান্ডা কণ্ঠে বললেন, এই তো আমার লক্ষ্মী আম্মু। আলী আহমদ খান কিছুক্ষণ আগেই রুমে গেছেন। আলী আহমদ খানকে দেখতে মালিয়া খানও এবার নিজের রুমে চলে গেছেন। আবির আর চোখে নিচের প্রেয়সীর দিকে এক নজর তাকালো। মেঘ মাথা নিচু করে ভাতের প্লেটে আঙুর বুলাচ্ছে। বাকিদের মুখে হাসি থাকলেও মেঘের মনে কালবৈশাখী ঝড় বইছে। আব্বু আর বড় আব্বু যেভাবে বিয়ের কথা বলছিল, আবির ভাই রাজি হলেই বিয়ে হয়ে যেত। এদিকে আবির ভাইয়ের মনে মেঘ আছে কিনা এই বিষয়েও মেঘের মনে সন্দেহ আছে। মেঘের প্রতি আবিরের মনে ভালোবাসা নাকি ভালো লাগা। 1 বছর পর আদৌ আবির কি মেঘকে বিয়ে করবে নাকি অন্য কোনো মেয়েকে বিয়ে করে ফেলবে, সেসব ভেবেই মেঘের মন আরো বেশি খারাপ হতে যাচ্ছে। মেঘের বারবার শুধু মনে হয় অনিশ্চিত ভবিষ্যতের পেছনে ছুটে চলছে সে। আবিরের মনের কথা জানতে পারা এক কর্মকাণ্ড আবিরের এই অবস্থা হয়েছে। এখন কি করবে? মেঘের হাবভাব দেখে আবির মেঘের দিকে সরাসরি তাকালো। কণ্ঠ খাদে নামিয়ে মোলায়েম কণ্ঠে শুধালো, ভাতের প্লেটে আবার কি চাষ করবি? মেঘ বিস্ময় সমেত চোখ তুলে তাকালো। মোহনীয় দৃষ্টি সেই। ফুপ্পিরা আসবে শুনে মেঘ সকাল সকাল গোছল করে সাজুগুজু করেছিল। এখন সে সাজ অনেকটাই বিনীত হয়ে গেছে। তবুও আবির মেঘের চোখের গভীরে অক্লান্ত দৃষ্টিতে চেয়ে আছে। আশপাশ থেকে অন্যদের কণ্ঠস্বর কানে আসতেই আবির নড়ে চড়ে বসলো। চোখে চোখ রেখেই শান্ত স্বরে বলল, পারিপার্শ্বিক ব্যাপারে কান্না দিয়ে চুপচাপ খাবার শেষ কর। মানুষটা এমন কেন? এত কিছুর পরেও একটা মানুষ এতটা কিভাবে স্বাভাবিক কিভাবে থাকতে পারে? মেঘ পুনরায় মাথা নিচু করে খাওয়ায় মনোযোগ দিল। খাবার টেবিলে তেমন কোনো কথা হলো না। খাওয়া দাওয়া শেষ করে ফুপ্পিরা কিছুক্ষণ গল্প করে বিকেলের দিকে বাসায় চলে গেছে। যাওয়ার সময় আলী আহমেদ খান গিফটের পরিবর্তে সবাইকে টাকা দিয়ে দিয়েছেন। সন্ধ্যার পর পর মেঘ ঘুমিয়েছিল। সেই ঘুম ভেঙেছে রাত 11:30 নাগাদ। মেঘের ঘুম ভাঙতেই দেখলো ফুপির নাম্বার থেকে দুটো কল। আরিফ আর জান্নাত আপুর নাম্বার থেকে বেশ কয়েকটা কল আসছে। সেই সাথে আবিরের নাম্বার থেকে প্রায় 2 ঘন্টা আগে 3বার কল আসছিল। আবিরের নাম্বারটা দেখে ভাসছেই মেঘের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। কানে বাজছে দুপুরে খাবার টেবিলের কথাগুলো। সেই সঙ্গে চোখের সামনে ভেসে উঠেছে বড় আব্বুর পায়ে ধরে ফুপ্পিদের কান্না দৃশ্য। মেঘ শুয়ে রুমের ছাদের দিকে তাকিয়ে আছে আর হাবিজাবি ভাবছে। বেশ কিছুক্ষণ পর শোয়া অবস্থায় ফুপ্পিকে কল দিল। ফুপ্পির সাথে কিছুক্ষণ কথা বলল। মনের অবস্থা ভালো না বলে বেশি কথাও বলল না। আরো ঘন্টাখানেক চুপচাপ ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে রইল। কি ভাবছে, কেন ভাবছে, তার সবটাই অজানা। এর মধ্যে 2-1বার রুম থেকে বেরিয়ে ব্যালকনি পর্যন্ত গিয়েছে, কিন্তু বাড়ির পরিবেশ বেশ নির্ভর। কেউ কোথাও নেই। প্রতিদিনের মতো ড্রয়িং রুম শুধু একটা বাল্ব জ্বলছে। ড্রয়িং রুম পেরিয়ে আবিরকে দেখতে যাওয়ার সাহস ছোট্ট মেঘের হচ্ছে না। তাই দুবারই রুমে ফিরে আসছে। আবিরের নাম্বারে একবার কলও দিয়েছিল, আবির কল রিসিভ করেনি। প্রায় ঘন্টাখানেক রুমে পায়চারি করার পর অবশেষে মেঘ বুকে সাহস নিয়ে আবির রুমের দিকে পা বাড়ালো। মেঘ উপরে থাকাকালীন এত বছরে আজ অবধি ভয়ে রাতের বেলা নিচে নামেনি। পানি সহ প্রয়োজনীয় সব জিনিস সন্ধ্যের আগে রুমে নিয়ে আসে। আবিরকে দেখার জন্য মেঘ এত রাতে ভয়ে ভয়ে নিচে নামছে। রুমের দরজা ধাক্কা দিতেই মৃদু আলোতে আবিরের ঘুমন্ত দৃশ্যটা ভেসে উঠল। মেঘ ধীর গতিতে রুমে প্রবেশ করলো। নিস্তব্ধ আখিতে বেশ কিছু সময় আবিরকে পরখ করলো। বৈদ্যুতিক পাখার বাতাসে আবিরের চুলগুলো উঠছে। গালভর্তি দাড়িগুলো অনেকটাই বড় হয়ে গেছে। সেই সাথে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে শ্যামবর্ণের চেহারাটা তামাতে বর্ণ ধারণ করেছে। মেঘ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আচমকা বিছানার পাশে ধপ করে ফ্লোরে বসে পড়ল। মাঝরাতে নিস্তব্ধ পরিবেশে বাসার পাশে গাছের ঢালে দুটো পাখির কিচিরমিচির শব্দ ব্যতীত আর কোনো শব্দ নেই। আকস্মাৎ আবিরের ঘুম ভেঙে গেছে। অনুভব করে একজোড়া তুলতুলে হাত আবিরের এক হাত আঁকড়ে ধরে রেখেছে। আবিরের হাতের আঙুলগুলো কোমর গাল স্পর্শ করে রেখেছে। আবিরের অনুভূতিরা জানান দিচ্ছে আবিরের প্রেয়সী আবিরের হাতকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। সবই ঠিক ছিল, কিন্তু মেঘের হঠাৎ কান্না সবকিছু এলোমেলো করে দিয়েছে। প্রথম দিকে আস্তে ধীরে কাঁদলেও ধীরে ধীরে মেঘ নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। মেঘের নিরবিচ্ছিন্ন কান্নায় চোখ বেয়ে গড়িয়ে পড়া পানিতে মেঘের গালে রাখা আবিরের আঙুলগুলো ভিজে গেছে। মেঘের কান্নার শব্দে আবিরের বুকের ভেতর তোলপাড় চড়ছে। মাঝরাতে মেঘ কেন কাঁদছে? কেউ কিছু বলল কি না?
আগে আবিরের কল কেন রিসিভ করলো না সেসব ভেবে আবির অস্থির হয়ে যাচ্ছে। এদিকে মেঘের কান্না থামার কোনো নাম নেই। মেঘের হাতে থাকা আবিরের আঙুলগুলো তীর তীর করে কাঁপছে। মেঘ কান্নার জন্য তা বুঝতেও পারছে না। আবির কাতর স্বরে মনে মনে বলল, মেঘ, তুই এভাবে কাঁদিস না প্লিজ। তোকে কিভাবে বুঝাই, তুই কাঁদলে যে আমার ভেতরটা পুরো ছারখার হয়ে যায়। তুই জানিস না তোর চোখ থেকে এক ফোঁটা পানি ঝরলে এই আবিরের হৃদয় থেকে কত ফোঁটার রক্ত ঝরে। তোর কান্না দেখলে খুন না করে নিজেকে খুনি মনে হয়। তোর কাছে থেকেও আজ আমি বহু দূরে, তোকে ছোঁয়ার অধিকার থাকা সত্ত্বেও আজ আমি বড্ড অসহায়। মেঘ আনমনে কেঁদেই চলেছে। মাঝরাতে আবির মেঘকে কি বলবে? মেঘকে ডাকলে মেঘ অস্বস্তিতে পড়ে যাবে। সেসব ভেবেই আবির মেঘকে সাহস পাচ্ছে না ডাকার। মেঘ কাঁদতে কাঁদতে আবিরের হাতে অধর ছুঁয়ে দিচ্ছে। পুনরায় গালে চেপে ধরে ব্যগ্র কণ্ঠে বলল, আবির ভাই, আপনি আমার প্রাণ চঞ্চল্যের একমাত্র শখের পুরুষ, আমার হৃদয়ের একান্ত ব্যাকুলতা, চিত্ত চাঞ্চল্য নয়, বরং আমি আপনার প্রণয়ের পরিণীতা হতে চাই। মেঘের কান্না জড়িত কণ্ঠে বলা এক একটা কথা শুনে আবিরের হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে গেছে। ইচ্ছে করছে সব প্রতিকূলতা উপেক্ষা করে কাদম্বিনীর দু চোখের পানি মুছে মায়াবী দু চোখে চোখ রেখে অরুক্ত কণ্ঠে বলতে, মাহদিবা খান মেঘ, আপনিও আমার অস্তিত্বে নিবদ্ধ একমাত্র শখের নারী, আমার আত্মাকে প্রশান্ত করার অনন্য পন্থা। পৃথিবীর সব নারীকে অবহেলা করতে পারলেও মাহদিবাকে উপেক্ষা করার সাথে এই আবিরের নেই। চিন্তা নেই ললনা, আপনি আমার প্রণয়ের একমাত্র পরিণীতা হবেন, শুধু সময়ের প্রতীক্ষা। মেঘ অতর্কিতে আবিরের হাত ছেড়ে নিস্তরজ আঁখিতে আবিরকে আপাদমস্তক পরখ করে। নিশার মাথা নিচু করে বেরিয়ে যাচ্ছে। আবির অক্রুর দৃষ্টিতে মেঘকে দেখছে। চোখে উপচে পড়ছে প্রশান্তি। মেঘ অতি সম্পূর্ণে হাঁটছে যেন কারো নজরে না পড়ে। ড্রয়িং পার হয়ে দুটো সিঁড়ি উঠতে পাশ থেকে ভারী পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসলো, এত রাতে নিচে কি করছিস? মেঘ আতকে উঠে পাশ ফিরে তাকাতেই দেখলো ইকবাল খান সোফার পাশে দাঁড়ানো। ভয় পেয়ে তড়িগড়ি করে মেঘ জামার উপর দিয়ে বুকে থুতু দিল। দাঁত দিয়ে জিভ কেটে চোখ নামিয়ে মেঘ ধীরস্থির কণ্ঠে আমতা আমতা করে বলল, পানি খেতে আসছিলাম। ইকবাল খান গুরুবার কণ্ঠে বললেন, অনেক রাত হয়েছে, ঘুমাতে যায় এখন। মেঘ ঘাড় কাত করে আচ্ছা বলে গুটি গুটি পায়ে উপরে চলে গেছে। সময় চলমান। মেঘ নিজের মতো ভার্সিটিতে যায়। বন্যার সাথে টুকটাকি কথা বললেও মিনহাজ, তামিম, মিষ্টি কারো সঙ্গে তেমন কথা বলে না। ওদের দেখলেই এড়িয়ে যায়। নিজের প্রতি তীব্র ক্ষোভ থেকেই মূলত মেঘের এই কাজ করা। তানবীরও নিজের কাজে ব্যস্ত। বাসায় ফিরে আবিরের সাথে টুকটাক কথা বলে খাওয়া দাওয়া করে ঘুমায়। দেখতে দেখতে 21 দিন পেরিয়ে গেছে। আবিরের পা অনেকটাই ঠিক হয়ে গেছে। মোটামুটি হাঁটা চলাও করতে পারে। এর মধ্যে একদিন সন্ধ্যের দিকে শাকিল সাহেব আলী আহমদ খানকে কল করে দিয়েছেন আবিরের খোঁজ খবর নেওয়ার জন্য। তাছাড়া ওনারা খুব শীঘ্রই আবিরকে দেখতে আসতে চাচ্ছেন। কিন্তু আবিরের রাগ দেখে আলী আহমদ খান ডিরেক্ট নিষেধ করে দিয়েছেন। আবির কিছুটা সুস্থ হওয়ার পরেই নিজের রুমে চলে আসছে। এতদিনের মধ্যে মেঘ আবিরকে দেখতে যতবারই আবিরের রুমে যায় ততবারই মেঘকে নিয়ে মজা করে। মিমের দুষ্টুমির জন্য এখন আবির রুমে একা থাকলেও মেঘ লজ্জায় রুমেই যায় না। অনেকদিন ধরে ছাদে যাওয়া হয় না। গাছগুলোর তেমন যত্ন নেওয়া হয় না। মিম আর আদি মাঝে মাঝে গাছগুলোতে পানি দেয়। আজ বিকেলের দিকে মেঘ আর মিম ছাদে গেছে। গাছগুলোর আগাছা পরিষ্কার করছে আর দু বোন নিজেদের মধ্যে গল্প করছে। মেঘ মিমকে উদ্দেশ্য করে বলল, আপু, সামনে ঈদ, তুমি ভাইয়াকে কিছু দিবা না? একটা পাঞ্জাবিতে হ্যান্ড প্রিন্ট করে দিব ভাবছিলাম। এটা তো খুব ভালো আইডিয়া। ডিজাইনের মাঝে তোমার নামটাও লিখে দিও। না না, এসব করা যাবে না, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। তোমাকে বড় করে লিখতে বলেছে কে? একদম ছোট ছোট অক্ষরে লিখবা। মানুষ কি খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে নাকি? আমার ভয় লাগে, আবির ভাই দেখলে খুব বকা দিবেন। কে বকা দিবে? ভাইয়া? হ্যাঁ। ভাইয়া দিবে তোমাকে বকা? এটাও আমাকে বিশ্বাস করতে হবে? শোনো আপু, আর যাই বলো আমি চোখ বন্ধ করে বিশ্বাস করে নেব, কিন্তু ভাইয়া তোমাকে বকবে এটা আমি জীবনেও বিশ্বাস করব না। মেঘ মুখ গোমরা করে বলল, হ্যাঁ, উনি আমাকে বকা দেন। তুমি হয়তো খেয়াল করো না, তবে আমি খেয়াল করেছি বাসার মধ্যে ভাইয়া একমাত্র তোমার সাথে কথা বলার সময় এই মাধুর্য মিশিয়ে মনোরম কণ্ঠে কথা বলে। তোমাকে দেখলে ভাইয়ার ঠোঁটে হাসি ফুটে ওঠে। বলছে তোরে।
আল্লাহ, বিশ্বাস করো না, তুমি আমাকে ভাইয়ার কথা বলছো পর থেকে আমি বিষয়টা গুরুত্ব দিয়ে খেয়াল করেছি। তোমার প্রতি ভাইয়ার অন্য লেভেলের টান আছে। ভাইয়াকে কিছু আনতে বললে ভাইয়া যতই ব্যস্ত থাকুক, তোমার কথা শোনা মাত্রই সব ব্যস্ততা সাইডে রেখে সাথে সাথে নিয়ে আসে। মেঘ কপাল কুঁচকিয়ে বলল, ভাবের কথা বাদ দে। আমার ভাইয়ার এত কেয়ার তোমার কাছে ভাব মনে হয়? এমন করলে তোমাকে আর ভাইয়ার বউ বানাবো না, বলে দিলাম। আর বউ, বাসার আর আবির ভাইয়ের যে অবস্থা, আমার ভালোবাসা কোনোদিন পূর্ণতা পাবে বলে মনে হয় না। বললেই হলো, সত্যিকারের ভালোবাসা থাকলে পূর্ণতা পাবে ইনশাল্লাহ। এখন তোমাকে যা বলছি তা করো। ঈদে ভাইয়াকে একটা পাঞ্জাবি গিফট, সেটাতে অবশ্যই তোমার নাম থাকতে হবে। আগে আমাকে দেখিয়ে নিবা, বুঝছো? বুঝেছি, কিন্তু পাঞ্জাবি কিনতে হবে তো, পাঞ্জাবির সাইজ জানি না। তাছাড়া পাঞ্জাবি কিনবো কিভাবে? ভাইয়াকে দেখছিলাম নিচে গেছে, তুমি এখন ভাইয়ার রুমে যাও, ভাইয়ার পাঞ্জাবি থেকে সাইজটা দেখে আসো। আমি বাহিরে পাহারা দিব, ভাইয়া আসলেই তোমাকে ডাক, পরে আম্মুকে নিয়ে শপিংয়ে গিয়ে পাঞ্জাবি কিনে নিয়ে আসবো। আচ্ছা চল। আবির নিচে সোফায় বসে কফি খাচ্ছে আর ল্যাপটপে কাজ করছে। ইকবাল খান পাশের সোফায় বসে আবিরের সাথে অফিসের বিভিন্ন টপিক নিয়ে কথা বলছেন। মিম ব্যালকনিতে দাঁড়িয়ে আবিরের দিকে নজর রাখছে। মেঘ আবিরের রুমে ঢুকে ওয়ার্ড্রোবে পাঞ্জাবি খুঁজছে। আবির কাজের ফাঁকে হঠাৎ উপরে হালকা তাকাতেই মিম থতমত খেয়ে পেছনে সরে গেছে। মিমের এমন কাণ্ডে আবির কপাল কুঁচকে সন্দেহের দৃষ্টিতে তাকালো। কিছু একটা ভেবেই আবির বসা থেকে উঠে দাঁড়ালো। ইকবাল খান স্বাভাবিক কণ্ঠে বললেন, কোথায় যাচ্ছিস? আসছি একটু। তাড়াতাড়ি আসিস, কাজ শেষ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আসছি এক্ষুনি। আবির তড়িঘড়ি করে উপরে উঠছে। আবিরের ভয়ে মিম আর নিচে দেখতেই পারেনি। আচমকা আবিরকে ব্যালকনিতে দেখে মিম আঁতকে উঠল। গলা থেকে কোনো কথাই বের হচ্ছে না, মেঘকে ডাকতেও পারছে না। আবির বড় বড় কদমে এগিয়ে এসে ভারী কণ্ঠে শুধালো, এখানে কি করছিস? মিম এপাশ ওপাশ মাথা নেড়ে বুঝালো, যা এখান থেকে। আবির ফের বলে উঠল। কি হলো? মিম বারবার পেছন ফিরে তাকাচ্ছে। আবিরের তপ্ত দৃশ্যের ভয়ে মেঘকে আর ডাকতে পারছে না। আবির পুনরায় বলল। মিম মাথা নিচু করে দৌড়ে চলে গেছে। আবির রুমের দরজা চাপিয়ে নিচে গিয়েছিল। এখন দরজা কিছুটা খোলা দেখেই অনুমান করতে পারছে রুমে কেউ আছে। আবির দরজা থেকে রুমে চোখ বুলালো। হঠাৎ আবিরের নজর স্থির হলো। মেঘ আবিরের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আবির ভ্রু কুঁচকে এগিয়ে গেল সেদিকে। ব্যালকনিতে আবির আর মিমের কথোপকথন শুনেই মেঘ তাড়াতাড়ি পাঞ্জাবি লুকিয়ে কি করবে বুঝতে না পেরে বারান্দায় চলে গেছে। আবির গুরুতর কণ্ঠে শুধালো, আমার রুমে কি করছিস? মেঘ নিশ্চুপ থেকেই আবিরের পাশ কেটে চলে যেতে নিল। আবির আবারও প্রশ্ন করল, আমার রুমে কেন এসেছিলি, তাও আবার পাহারাদার রেখে? মেঘ ভয়ে ঢোক গিলে ধীর কণ্ঠে বলল, এমনি আসছিলাম। মেঘ চলে যেতে নিলেই আবির মেঘের হাত চেপে ধরে। মেঘ আতঙ্কিত নয়নে তাকিয়ে বলল, ছাড়ুন, যাব। রুমে কেন আসছিলি সেটা বল, তাহলে ছেড়ে দিব। মেঘ আমতা আমতা করে বলল, আপনার রুমে আসা কি নিষেধ? নিষেধ কেন হবে? তোর যখন ইচ্ছে রুমে আসবি, কিন্তু পাহারাদার কেন বাইরে থাকবে? কি করতে আসছিলি বল? চুরি করতে আসছিলাম, হয়েছে? আবির অন্যমনস্ক হয়ে বলল। আর কি চুরি করার বাকি আছে? আবির মেঘের হাত ছেড়ে মুচকি হেসে বলল, আমার রুমে কি এমন জিনিস আছে যা তোর চুরি করে নিতে হয়? তোর কি লাগবে নিয়ে যা। মেঘ মনে মনে বিড়বিড় করে বলল, সম্পূর্ণ আপনিটাকেই আমার লাগবে, কিভাবে নিব বলুন? আবির কিঞ্চিত হেসে বলল। কি হলো, কিছু খুঁজে পাচ্ছিস না? মেঘ কপাল গুটিয়ে রিনিঝিনি হেসে আবিরের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, আমি যা নিতে চাই তা আপনাকে দেখিয়ে নিতে পারবো না। আবির চোখ বড় করে সম্পূর্ণ রুমে নজর বুলিয়ে উত্তেজিত কণ্ঠে বলল, তাহলে কি আমি ঘুমালে নিতে পারবি? মেঘ ছোট করে ভেঙচি কেটে বিড়বিড় করতে করতে চলে যাচ্ছে। আবির ঠোঁট কামড়ে হাসছে। মেঘ দরজা পর্যন্ত গিয়ে থমকে দাঁড়ালো। কয়েক পা পিছিয়ে দরজার পাশে দেয়ালে তাকালো। দেয়ালে একটা হাতের ছাপ দেখে মেঘের নজর স্থির হলো। সরু নেত্রে খেয়াল করলো। হঠাৎ মনে পড়ে গেল প্রায় 2-3 মাস আগে রুবের রং করার ঘটনা। ভেজা রঙে মেঘের হাতের ছাপ পড়েছিল। সেই ছাপ শুকিয়েছে বহুদিন আগেই। দরজার আড়ালে ছিল বলে আজ পর্যন্ত মেঘের চোখে পড়েনি। আজ দরজাটা চাপানো ছিল বিধায় মেঘের নজর আটকেছে। মেঘ আবিরের দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, এই দাগটাতে রং করাননি কেন? মেঘের কণ্ঠে আবির পেছন ফিরে তাকিয়েছে। মেঘের দৃষ্টি খেয়াল করে নিজেও সেদিকে তাকালো। আবির মুখের ভঙ্গি স্বাভাবিক রেখে বলল,
লোকের কি খেয়ে দে কাজ নেই, তুই নষ্ট করবি আর তারা বারবার রং করবে? বারবার করবে কেন? একবারই তো নষ্ট করেছি, তাও পড়ে গেছিলাম বলে। আবির উদাসীন কণ্ঠে বলল। বেরঙিন জীবনে রুমে রং করে আর কি হবে? মেঘ প্রখর নেত্রে আবিরের দিকে তাকিয়ে আকস্মাৎ বলে উঠল। আমার কাছে রং আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। হাতের ছাপ মুছে সুন্দর ডিজাইন করে দিব। আবির বিরক্তি ভরা কণ্ঠে বলল। যেভাবে রুমে এসেছিলি সেভাবে বেরিয়ে যা। আমার রুম যেমন আছে তেমনই থাকবে, মাতব্বরি করে নষ্ট করতে হবে না। মেঘ কণ্ঠ খাদে নামিয়ে মৃদু স্বরে বলল। বিশ্বাস করুন, নষ্ট করব না, সুন্দর লাগবে। আবির রাগান্বিত কণ্ঠে বলল। মেঘ, কথা বললে কথা শুনবি না? শুনবো। তাহলে যা এখান থেকে। আমার অনুমতি ব্যতীত আমার রুমের কোনো জিনিস যদি এদিক সেদিক হয়, সেই কাজ যেই করে থাকুক না কেন তার দায়ভার কিন্তু তোর হবে। সো বি কেয়ারফুল। মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিচ থেকে ইকবাল খান আবিরকে ডাকছেন। আবির এগিয়ে গিয়ে মেঘের মাথায় হাত বুলিয়ে অনুগ্রহ কণ্ঠে বলল। না হলে কি? আবির রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ দেয়ালের হাতের ছাপের দিকে একবার তাকালো, আবার পাশে দুটো দেয়ালের দিকে তাকিয়ে দেখলো। তারপর রুম থেকে বেরিয়ে সোজা মিমের রুমে ঢুকলো। মিম বিছানায় বসে চোখ বন্ধ করে বলতেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মেঘ মিমকে আলতো চাপড় মেরে বলল। আমাকে বিপদে ফেলে নিজে বাঁচাও বাঁচাও করছিস, লজ্জা লাগে না তোর? লজ্জার যেমন বয়স নাই তেমনই মাইর খাওয়ারও বয়স নাই। ভাইয়া যেভাবে তাকাইছিল ভয়ে আমার গলা শুকিয়ে গিয়েছিল। তোমাকে কিভাবে ডাকবো? কথায় আছে না, জান বাঁচানো ফরজ। মেঘ রাগী ভাব নিয়ে বলল। তুই বিপদে পড়লে আমিও বলবো, জান বাঁচানো ফরজ। মিম আহ্লাদি কণ্ঠে বলল। সরি আপু। মেঘ ভেংচি কেটে চলে গেছে। মিম পেছন পেছন আপু আপু করে ডাকছে। আলী আহমদ খান আজ ফজরের নামাজ পড়ে বাসায় এসে পড়েছেন। সোফায় হেলান দিয়ে চুপচাপ বসে আছেন। সচরাচর নামাজ শেষে ঘণ্টাখানেক হাঁটাহাঁটি করে তারপর বাসায় ফেরেন। তবে আজ শরীর খারাপ লাগছিল না বলে হাঁটতে যাননি। আবির বাসায় ফিরে আব্বুর সাথে একটু কথা বলে নিজের রুমে চলে গেছে। আবিরের পা মোটামুটি ঠিক হলেও শরীর এখনও বেশ দুর্বল। এজন্য আলী আহমদ খান আবিরকে অফিসে যেতে দেন না। বাসায় থেকে যতটা সম্ভব কাজ করে, বাকি সব কাজ ইকবাল খানরাই সামলায়। ইদানিং আবিরের ঘুম ভাঙার পরপরই মেঘের যত্ন শুরু হয়। পা ঠিক হওয়ার পর থেকে আবির নামাজ পড়তে মসজিদে যায়। নামাজ থেকে ফিরতেই টেবিলের ওপর কফি সাথে ইউনিক কিছু নাস্তা সাজানো থাকে। মেঘ তাহাজ্জুদের নামাজ শেষ করে রান্না করতে চলে যায়। আবির আর নিজের জন্য অল্প স্বল্প নাস্তা রেডি করে নিজের রুমে লুকিয়ে রাখে। আবির নামাজে গেলে চুপি চুপি আবিরের রুমে নাস্তা রেখে নিজের রুমে চলে আসে। আবির সব বুঝতে পেরেও মেঘকে কিচ্ছু বলে না, অবশ্য কিছু বলতে ইচ্ছে করে না। আবির তার কাদম্বিনীর অতিরিক্ত যত্ন দিনকে দিন মেঘের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েছে যা কোনোভাবেই কাটাতে পারছে না। নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। আবির অ্যাক্সিডেন্ট করার পর থেকে আবিরের প্রতি মেঘের দায়িত্ববোধ কয়েক গুণ বেড়ে গেছে। সেই সাথে বুদ্ধিও বেড়েছে। এখন আর আগের মতো বাসার মানুষের সামনে পাগলামি করে না। আবির কিছু বললে একেবারেই মেনে নেয়, মুখের ওপর প্রশ্নও করে না। আবির প্রতিদিনের মতো আজও রুমে এসে টেবিলে নাস্তা রাখা দেখে নিঃশব্দে হাসলো। নাস্তা শেষ করে আবারও ঘুমিয়ে পড়লো। মেঘও নিচের রুমে নাস্তা করে পড়তে বসেছে। নিচে আলী আহমদ খান সোফায় চোখ বন্ধ করে বসে আছেন। মালিয়া খান কয়েকবার জিজ্ঞেস করেছেন কোনো সমস্যা কিনা, কিন্তু উনি কিছুই বলেননি। অনেকক্ষণ পর ইকবাল খান বাজার নিয়ে বাসায় ফিরেছেন। ভাইজানকে মনমরা হয়ে সোফায় এভাবে বসে থাকতে দেখে ইকবাল খানও সোফায় গিয়ে বসলেন। শান্ত কণ্ঠে শুধালেন। ভাইজান, তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? মনে হচ্ছে কোনো ইস্যু নিয়ে টেনশনে আছো, আমায় বলো। ইকবাল খান মলিন হেসে বললেন। ভাইজান, তুমি শুধু শুধু টেনশন করছো। দরকার হলে আমি আবিরের সাথে আবার কথা বলবো। ইকবাল খান মাথা নিচু করে কিছুক্ষণ বসে রইলেন। দুই ভাইয়ের মুখে কোনো কথা নেই। ইকবাল খান গলা খেকিয়ে হঠাৎ করে বলে উঠলেন। ভাইজান, একটা কথা জিজ্ঞেস করি, আফাকে কি তুমি সত্যিই মন থেকে মেনে নিয়েছো, নাকি মনের ভেতর এখনো ক্ষোভ রয়েই গেছে? কিন্তু মাত্র 2 দিনের সাক্ষাতে আপুতের বাসায় দাওয়াত দিলে, এত সহজে সবটা মানিয়ে নিলে, বিষয়টা সত্যি অবাক করছে আমায়। আলী আহমদ খান অনচ্ছ হেসে বললেন। মানে এতদিন আমাদের কিছু জানাওনি কেন? তুমি আফাকে সত্যি মাফ করেছো?
ইকবাল খান নিস্তব্ধ হয়ে বসে আছেন, কিছু বলার ভাষা নেই ওনার। বোনের প্রতি বড় দুই ভাইয়ের মতো ইকবাল খানের ভালোবাসাও প্রবল ছিল। মাহমুদা খান আর ইকবাল খান মোটামুটি সমবয়সী ছিল বিধায় দুজনের সম্পর্কটাও বেশ মজবুত ছিল। মাহমুদা খানের ছায়ায় বড় হওয়ায় ইকবাল খান হঠাৎ বোনকে হারিয়ে এলোমেলো হয়ে উঠেছিলেন। তার পর মাকে হারিয়েছিলেন। সব মিলিয়ে ইকবাল খানের জীবনটা বলতে গেলে অনেকটাই ছন্নছাড়া ছিল। এরপর থেকে বড় দুই ভাইয়ের শাসনেই বড় হয়েছেন। ভাইদের কথা মতো ব্যবসার কাজে রাজশাহী থাকতে শুরু করেন, আর সেখানে থাকা বাসার মালিকের মেয়ের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে, যার পরিণতি হয়েছিল কোনোদিন রাজশাহী বিভাগে পা রাখতে না পারা। সংসারের মায়াজালে আটকে গিয়ে রাজশাহীর রমণীকে ভুলতে পারলেও বোনের প্রতি দুর্বলতা কাটাতে পারেনি। ঢুকরে কেঁদেছেন বহু রাত। সকালে খাবার খেয়ে তিন ভাই অফিসে চলে গেছেন। মোজাম্মেল খান আবিরকে অফিসে যেতে বলেছিলেন, কিন্তু আবির আজ ইচ্ছে করেই অফিসে যায়নি। আবির রুমে না থাকলে মেঘ আবিরের সব জিনিসপত্র ঘাটাঘাটি করতে পারে, সেই ভেবেই আবির কোথাও যায়নি। প্রায় 11:30 নাগাদ মেঘ আবিরের রুমে আসছে। আবির রং সহ প্রয়োজনীয় সব সরঞ্জাম আনিয়ে রেখেছিল। মেঘ মিষ্টি কণ্ঠে শুধালো, এখন আর্ট করব। তোর যখন ইচ্ছা করতে পারিস, আমার কোনো সমস্যা নেই। আমার পছন্দের ডিজাইন এঁকে দিব? অবশ্যই। মেঘ নেট থেকে কয়েকটা ডিজাইন সুন্দর দেখে আগে থেকে বের করে রেখেছিল, সেগুলো একটা এখন করছে। মেঘের পরনে সুতি কাপড়ের 3 পিস, গলায় ওড়না তার 2 প্যাচ দিয়ে সামনের দিকে রেখেছে। ঘন কালো লম্বা চুলগুলো আজ আগে থেকেই সামলে এসেছে, চুলগুলো পেঁচিয়ে কাঁকড়া দিয়ে আটকে নিয়েছে। মেঘের ঘাড় মুক্ত, ছোট ছোট চুলগুলো ঘাড়ে পড়ে আছে। আবির ল্যাপটপে কাজ করছে আর মাঝে মাঝে মেঘের দিকে তাকাচ্ছে। মেঘ সরাসরি না দেখলেও আবিরের নজর সে ঠিকই বুঝতে পারছে। অস্বস্তিতে বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে গেছে। নাকের ডগায়, কপালে, থুতনির উপরে ঘাম জমে একাকার অবস্থা হয়ে গেছে। হঠাৎ আবিরের ফোনে কল বেজে উঠল। আবির যথারীতি ফোন কানে নিয়ে বেরিয়ে গেছে। আবির বের হতেই মেঘ স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। আবির রুমে নেই দেখে মেঘ কাজের গতি বাড়াচ্ছে। তাড়াতাড়ি ডিজাইন শেষ করে পালাতে পারলেই বাঁচে। আচমকা মিম দরজায় দাঁড়িয়ে কাশতে শুরু করলো। মেঘ বুঝতে পেরেও পেছনে ফিরে তাকালো না। মিম রুমে না ঢুকে দরজায় দাঁড়িয়ে কেসেই যাচ্ছে। মুহূর্তেই মেঘের চোয়াল শক্ত হয়ে গেছে। মিমের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে হুঙ্কার দিল, আজকে আমায় জ্বালালে তোর খবরই আছে। মেঘের ধমক খেয়ে মিমের ঠোঁট ভেঙে হাসছে। মিম ব্যগ্র কণ্ঠে বলল, সরি আপু, আমি তোমাকে জ্বালাতে আসিনি, শুধু দেখতে আসছিলাম কোন ডিজাইনটা করতেছো। মেঘ শীতল কণ্ঠে বলল, ভেতরে এসে দেখে যা কোনটা করেছি। সঙ্গে সঙ্গে মিমের মুখে হাসি ফুটল। ছুটে গেল রুমের ভেতর। মিমের উত্তেজনা দেখে মেঘ গম্ভীর কণ্ঠে বলল, দেখিস রুমের কোনো জিনিস নষ্ট করিস না যেন। মিম সম্পূর্ণ রুমে চোখ বুলিয়ে আমোদে কণ্ঠে বলল, ওমা, এখন থেকে ভাইয়ের রুমের দায়িত্ব নিয়ে নিয়েছো? মেঘ মুচকি হেসে বলল, আমি দায়িত্ব নিব না তো কে নিবে? মিম হেসে বলল, আমিও সেটাই বলি, মণিমুক্ত তো আর দায়িত্ব নিতে পারবে না। মেঘ কপাল কুচকিয়ে ভারী কণ্ঠে শুধালো, মণিমুক্তাকে? মিম হাসতে হাসতে বিছানার পাশে বসে পড়েছে। মিমের হাসি দেখে মেঘের চোখ আরো সরু হয়ে গেছে। কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে তাকিয়ে আছে। মিম ঠোঁটে হাসি রেখে বলল, ধরো তোমার মেঘ চেঁচিয়ে উঠে বলল, মিম। মিম দৌড়ে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ রাগে কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থেকে পুনরায় কাজে মনোযোগ দিল। কিছুক্ষণ পর মিম আবার আসছে। বিছানার পাশে দাঁড়িয়ে মোলায়েম কণ্ঠে ডাকলো, আপু, তোমাকে দেখতে আসছি। আবার কি হয়েছে? তোমার এই রূপের আগুনে ভাইয়া এমনিতে পাগল হয়ে গেছে, এর চেয়ে বেশি রূপ যদি বের হয় তাহলে ভাইয়া সহ্য করতে পারবে না। মিম, তোর মুখটা বন্ধ রাখবি? উনি যদি এইসব কথা শুনতে পায়, তোকে আর আমাকে দুটোকেই আধমরা করে ফেলবে। তোমার উনি নিচে বসে বসে প্রেম করতেছে, এখন আসবে না। কার সাথে প্রেম করে? হবে তোমার চেয়ে সুন্দরী কেউ। মেঘ রাগে গজগজ করতে করতে বলল, তুই যাবি এখান থেকে? মিম বিড়বিড় করতে করতে রুম থেকে বেরিয়ে গেছে। মৃদু বাতাসে মেঘের সামনের দিকের ছোট চুলগুলো এলোমেলো হয়ে গেছে। চোখ মুখে জাপটে পড়ছে। মেঘের 2 হাতে রং ভরে আছে, তাই ঠিক করতে পারছে না। মিমের সাথে কথা বলতে বলতে মেঘ হাতের কবজি দিয়ে চুলগুলো ঠিক করার চেষ্টা করেছে, কিন্তু পারছে না। বাধ্য হয়ে পুনরায় ডাকলো, মিম।
ততক্ষণে মিম বেরিয়ে গেছে। বেলকনিতে আবিরকে আসতে দেখে মিম দ্রুত পাশ কাটিয়ে রুমে চলে গেছে। মেঘ উচ্চ স্বরে মিমকে ডাকছে। মেঘ যে দেয়াল ডিজাইন করছে সেটা থেকে দরজা সম্পূর্ণ বিপরীতে অবস্থিত। রুমে হঠাৎ কারো অস্তিত্ব বুঝতে পেরে মেঘ বলিষ্ঠ কণ্ঠে বলল, এতক্ষণ ধরে ডাকছি, আসছিলি না কেন? আমার চুলগুলো ঠিক করে দিয়ে যা। আবির বিছানার ওপর ফোন রেখে মেঘের কাছে এগিয়ে গেল। মেঘের কাছাকাছি এসে স্বাভাবিক কণ্ঠে বলল, এদিকে ঘুর। আবিরের কণ্ঠ শুনে মেঘ চমকে উঠে পেছনে ঘুরল। মেঘ পেছনে ঘুরতেই আবিরের ঘনিষ্ঠতা অনুভব করলো। আবির ঠিক মেঘের সম্মুখে দাঁড়ানো, মাঝখানে কেবল কয়েক ইঞ্চির গ্যাপ। আবিরের গা থেকে আসা তীব্র গন্ধে মেঘের মাতাল হওয়ার অবস্থা। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সামলাতে মেঘ ঢোক গিলে উষ্ণ স্বরে বলল, সরি, আমি ভেবেছিলাম মিম আসছে। আবির নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, কেন, আমি ঠিক করে দিতে পারি না? মেঘের হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে গেছে। বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে গেছে। মস্তিষ্কের নিউরনে অনুসরণ হচ্ছে। শ্বাসনালীতে তুফান, গলা শুকিয়ে কাঠ। উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই। জানালা দিয়ে আসা আনম্র পবনে মেঘের ছোট ছোট চুলগুলো দুলল বাতাসে। দু একটা চুল থেকে লাগতেই মেঘ বন্ধ করে ফেললো। চোখ বন্ধ রেখেই মেঘ চুল সরানোর জন্য রঙে লাগানো হাত তুলল। আবির সহসা মেঘের হাতের কবজিতে ধরে থামিয়ে দিল। আবিরের সংস্পর্শে মেঘ আবারও চমকে ওঠে। মেঘ হতভম্ব হয়ে তাকালো। কয়েক মুহূর্ত নিগুড় দৃষ্টিতে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। মেঘের এক হাত আবিরের হাতে বন্দি। বাতাসের হাত থেকে চোখকে বাঁচাতে মেঘ এবার অন্য হাত তুলে নিল। মেঘের আগে আবির নিজের অন্য হাত দিয়ে মেঘের কপালের 2 আঙুল ছুঁয়ে কপাল থেকে চুল সরিয়ে কানে গুজে দিতে লাগলো। আবিরের অমনীয় হাতের স্পর্শে মেঘের ভেতরটা ছটফট করছে। আবেশে মেঘের 2 চোখ বন্ধ হয়ে গেছে। আবির খুব যত্ন সহকারে 2-3 বারে চুল সরানোর চেষ্টা করলো। মেঘ নিজেকে সামলে আচমকা চোখ মেলল। নিজের মনের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে উচ্চ স্বরে বলল, ছাড়ুন আমায়। আবির গম্ভীর কণ্ঠে বলল, ছাড়তে যখন বলবি তবে এত আকৃষ্ট কেন করিস আমায়? আবিরের কথা শুনে মেঘ বিপুল চোখে তাকালো। আবিরের বিশ্রান্ত চাহনিতে মেঘের অনুভূতির আকাশ জুড়ে প্রজাপতিরা ডানা মেলে উঠতে শুরু করেছে। মেঘের আদলে লেপ্টে আছে প্রমত্ততা। মনে অনুরাগের সুর বাজছে। মেঘের বয়সন্ধির প্রথম প্রেম আবির ভাই। সেই আবির ভাইয়ের ঘনিষ্ঠতা উন্মাদ করে তুলছে মেঘকে। আবিরের বলিষ্ঠ ব্যক্তিত্ব বহুদিন আগেই মেঘের মনকে দুর্বল করেছিল। আবির ভাই নামক অসুখ বাসা বেঁধেছিল ছোট্ট মেঘের মনে। যে অসুখ সারানোর ঔষধ আজও আবিষ্কৃত হয়নি। আবির নীরের দৃষ্টিতে মেঘকে দেখেই যাচ্ছে। মেঘ বৃহৎ আঁখিতে তাকিয়ে আছে আবিরের চোখের দিকে। কারো মুখে কোনো শব্দ নেই। মেঘ ঘোরের মধ্যে থেকেই আকস্মাৎ পেছনে চলে যাচ্ছে। 2 থেকে 3 কদম পেছাতেই আবিরের হাতে থাকা মেঘের হাতটা টান পড়ে। অমনি আবিরের মনোযোগে বিঘ্ন ঘটে। দেয়াল ভর্তি ভেজা রং। মেঘ বেখেয়ালিভাবে পেছাতে দেখে আবির মেঘের হাতের কবজি ধরে টান দিতেই মেঘের ছোট্ট দেহ আবিরের পেট আর বুকের মাঝামাঝি অবস্থানে ধাক্কা লাগে। আচমকা আক্রমণে মেঘের গা কেঁপে উঠল। মেঘের দৃষ্টি আবিরের বুকের দিকে। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তপ্ত স্বরে বলল, কারো প্রণয়ের পরিণীতা হতে চাইলে তার অনুষঙ্গের নিগুড়তা সহ্য করার প্রবলতা থাকতে হবে। অনাড়ম্বরে কাঙ্ক্ষিত অভিলাষ অপূর্ণ থেকে যাবে। মেঘ কোনোভাবেই ধাতস্থ হতে পারছে না। হতবিহ্বলতায় মেঘের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। মেঘের মনে একটা প্রশ্ন আচমকা আঘাত হানল। ওই দিন রাতে কি আবির ভাই সজাগ ছিল? তবে কি আমার সব কথা শুনে ফেলেছেন? লজ্জায় মেঘের চিমুক নেমে গেছে। আহত দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের হাতে বন্দি নিজের হাতটার দিকে। নিজেকে বাঁচানোর আর কোনো উপায় নেই। দিশেহারা হয়ে আবিরের কাছ থেকে কিছুটা পিছিয়ে আসলো। আচমকা আবির মেঘের হাত ছেড়ে তড়িৎ বেগে মেঘের কোমল আঁকড়ে ধরলো। অমনি মেঘের মেরুদণ্ড সোজা হয়ে গেছে। আবির এক টানে মেঘকে নিজের সঙ্গে মিশিয়ে ফেললো। মেঘ প্রখর নেত্রে তাকালো আবিরের দিকে। চোখ দুটো রসগোল্লার মতো বড় হয়ে গেছে। নিঃশ্বাস গলায় আটকে গেছে। আবিরের সম্মোহনী দৃষ্টিতে মেঘের মন তুষারের ন্যায় জমে গেছে। প্রত্যাশিত ব্যক্তির অপ্রত্যাশিত স্পর্শ ভেঙে চুরে দিচ্ছে মেঘের পিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডকে।
অপ্রত্যাশিত ব্যক্তির অপ্রত্যাশিত স্পর্শ ভেঙে চুরে দিচ্ছে মেঘের পিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডকে। দীর্ঘ সময় পর মেঘ সর্বশক্তি দিয়ে নিজের ভেতরের আবদ্ধ নিঃশ্বাসটা ছাড়ল। মেঘের ধারালো চাহনি নিকট আবির আজ বারংবার ধৃত হচ্ছে, তবুও মেঘের স্নিগ্ধ দৃষ্টতা থেকে নজর সরাতে ব্যর্থ হচ্ছে। মেঘের শরীর মাত্রা অতিরিক্ত ঘামতে শুরু করেছে। মুহূর্তে সুতি জামা ভিজে গায়ের সঙ্গে লেপ্টে গেছে। মেঘের শরীরের তীব্র কম্পনে আবিরের হাতও কাঁপছে। ঘামের কারণে জামার উপর দিয়ে আবিরের হাতের 5 আঙ্গুল ভিজে গেছে। মেঘ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আবির গভীর দৃষ্টিতে মেঘকে দেখছে আর ঠোঁট চেপে হাসছে। মেঘ ভুলে গেছে হাত ভর্তি রঙের কথা। মুখের ঘাম মুছতে হাত তুলতেই আবির অন্য হাত দিয়ে মেঘের হাত স্পর্শ করলো।